5 মার্চ 2025। আজকের দিনটা একদম স্বাভাবিক ছিল, খুব একটা খারাপ যায়নি। আজ নিশান ভাই কেমন একটা অদ্ভুত আচরণ করলো। শুধু আজ নয়, এর আগেও মাঝে মাঝে এমন অদ্ভুত আচরণ করেছেন উনি, যে তাকে চিনতে পাওয়ায় খুব মুশকিল হয়ে পড়ে আমার। উনি যে আমায় আজ আমার আঙুলে প্রতিশোধ নেওয়ার জন্য কামড়ে দেবেন, এটা ভাবতেও পারিনি আমি। এখনো জ্বলছে খুব। উনি বলেছিলেন যে আমার দাঁত ধারালো, অথচ নিজের দাঁত যে কোদালের মতো শক্ত সেটা তো বলেননি। আঙুলের রক্ত জমাট বেঁধে রয়েছে এখনো, না জানি কতদিন থাকবে। তবে হ্যাঁ, নিশান ভাইয়ের মুখে খাবার তুলে দেওয়ার মতো সৌভাগ্য আমার হয়েছে। এটাতে অবশ্য আমি খুব খুশি। কখনো ভাবিনি যে ওনাকে খাইয়ে দিতে পারবো। নিশান ভাইয়ের অফিসটাও বেশ সুন্দর। আকাশ ভাইয়ার সাথে পুরো অফিসটা ঘুরে খুব ভালো লেগেছে আমার। ভালো কথা, এদিকে আজ বড় মা আমায় একটুও বকেনি। এটাও একটা দুষ্কর জিনিস। এভাবে দিনগুলো কেটে গেলেই তো হয়। খুব তাড়াতাড়ি যেন সময়গুলো চলে যায়। আমি সেই দিনটার অপেক্ষায় আছি, যেদিন আমার আর কোনো পিছুটান থাকবে না। আজকের মতো ডায়েরি লেখা শেষে বুক ফুলিয়ে শ্বাস নিল শৈলী। এখন রাত 2টো বাজে। চারপাশ নিস্তব্ধ, নিদ্রাচ্ছন্ন অন্ধকারে চাদরে ঢাকা গোটা পৃথিবী। জানালার পাশ দিয়ে বয়ে যাওয়া মৃদু বাতাসে পর্দাগুলো মাঝে মাঝেই দুলে উঠছে। বাইরে চাঁদ নেই, কিন্তু তারাগুলো যেন একটু বেশি উজ্জ্বল আজ। নীরব এই রাতে প্রকৃতির শীতলতা যেন শৈলীর একান্ত আপন হয়ে উঠেছে। স্বভাবতই সবাই এখন গভীর ঘুমে মগ্ন থাকলেও শৈলী বিছানায় উপর হয়ে শুয়ে শুয়ে নিত্যদিনের কাজটা সারছে। সারাদিনে হওয়া ঘটনাগুলো স্মৃতি হিসেবে লিখে রাখছে তার ডায়েরিতে। সে নড়ে চড়ে উপর হয়ে শুয়ে ডায়েরির শেষ পাতায় তার হাতখানি স্থির রাখল। অল্প অল্প বাতাসে তার কাঁধ ছুঁয়ে যাওয়া এলোমেলো চুলগুলো যেন আলতো করে ফিসফিসিয়ে বলছে, তুমি আজ অন্যরকম। নিশান ভাইয়ের আজকের আচরণ, ডায়েরির পাতায় লেখা কথাগুলো ফিরে ফিরে মনে পড়ছে শৈলীর। আঙ্গুলের জ্বালা এখনও পুরোপুরি যায়নি, কিন্তু নিশান খাইয়ে দেওয়ার মুহূর্তটা মনে পড়তেই গাল লাল হয়ে উঠল। একবারও কি সে ভাবতে পেরেছিল এমন কিছু হবে? ঘরের কোণে রাখা টেবিল ল্যাম্পের নরম আলো শৈলীর মুখ ছুঁয়ে একরকম স্বপ্নময় ছায়া তৈরি করেছে। আলো আধারের মিশেলে তার ত্বক মোমের মতো চিকচিক করছে, যেন রাতের রহস্যময়তায় হারিয়ে যেতে চায়। চোখে একটু ক্লান্তির ছাপ, কিন্তু গভীর অন্ধকারের মতোই সেখানেও একটা মায়া লুকিয়ে আছে। লম্বা কোকড়ানো চোখের পলকগুলো মাঝে মাঝে ঢুলুঢুলু হয়ে আসছে, কিন্তু ঘুম আসছে না একটুও। রাতের এই সময়টা শৈলীর সবচেয়ে বেশি পছন্দ। যখন পুরো বাড়ি গভীর ঘুমে তলিয়ে যায়, তখন সে নির্জনতার মধ্যে নিজেকে খুঁজে পায়। মনে হয় এই সময়টুকু তার একান্ত, যেখানে সে নিজের মতো করে অনুভূতিগুলো সাজিয়ে রাখতে পারে। চাঁদহীন রাতে প্রকৃতিও যেন তার মতোই অনুভূতি শূন্য হয়ে আছে। গাছের পাতাগুলো যেন থমে গেছে। দূরের কুকুরগুলোর ডাকও আজ শোনা যাচ্ছে না। জানালার ওপাশে কেবল রাতের শূন্যতা, আর শৈলীর ভেতরে জমে থাকা একরাশ অনুভূতি, বিভ্রান্তি, বিস্ময়, আনন্দ আর এক অজানা কাঁপুনি। ডায়েরির ওপর আলতো করে হাত রেখে সে চোখ বন্ধ করল। নিশান ভাইয়ের গভীর চোখ দুটো মনে পড়তেই হঠাৎ বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। মনে হলো রাতের নিস্তব্ধতার মাঝেও কোথাও যেন তার নাম ধীরে ধীরে উচ্চারিত হচ্ছে। ঠক 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 ঠক। রাতের নিস্তব্ধতাকে ভেঙ্গে আচমকা দরজায় শব্দ হলো। শৈলী চমকে উঠল, ঘাড় ঘুরিয়ে তাকালো বন্ধ দরজার দিকে। এত রাতে কারো আসার তো কথা নয়। বুকের ভেতর ধুকপুক করে উঠল শৈলীর। নিস্তব্ধ ঘরে হঠাৎ এই শব্দ কেমন যেন অস্বাভাবিক লাগছে। বাতাসের হালকা শো শো শব্দের মাঝেও এখন কেবল সেই শব্দটাই প্রতিধ্বনিত হচ্ছে। ভয় নয়, তবে একটা অজানা সংখ্যা ছড়িয়ে পড়েছে শরীরের প্রতিটি রন্ধ্রে। দরজার ওপাশে কে থাকতে পারে? বড় মা তো কখনো এভাবে আসে না। নিশান ভাইয়ের আসার তো প্রশ্নেই ওঠে না। রিমি বা মিমি, ওরা কেন আসবে এত রাতে? নাকি কোনো সার্ভেন্ট? কিন্তু তারা তো সাধারণত রাত নামলেই নিজেদের কোণে চলে যায়। ঘড়ির কাঁটা 2টো পার হয়েছে। শৈলী ডায়েরিটা বালিশের নিচে রেখে ধীরে ধীরে উঠে বসল। মাথার ভেতর হাজারো প্রশ্ন ঘুরপাক খাচ্ছে। কি করা উচিত? ডাকবে? না, তাতে যদি ঘরের অন্য কেউ জেগে ওঠে?
নিঃশব্দ পায়ে দরজার কাছে গিয়ে সে কাঁপা কাঁপা হাতে তালাটা খুলল। ধীরে ধীরে দরজাটা খুলতেই চোখ ছানাবড়া হয়ে গেল শৈলীর। দরজার ওপাশে গম্ভীর মুখাবয়ব নিয়ে দাঁড়িয়ে আছেন রাশিদা তালুকদার। রাতের অন্ধকারে তার মুখটা ধূসর ছায়ার মতো দেখাচ্ছে। চোখের নিচে ক্লান্তির ছাপ স্পষ্ট। ঠোঁটের কোণে যেন কিছু বলতে চাওয়ার তীব্র ইচ্ছে, কিন্তু ভাষাহীনতা। শৈলী বিস্ময় আর উদ্বেগ নিয়ে ফিসফিসিয়ে বলল, মামনি তুমি এত রাতে? রাশিদা একটা ঢোক গিলে ধীর কণ্ঠে বললেন, ভেতরে আসবো? একটু কথা ছিল তোর সাথে। শৈলী মুখ ভর্তি হেসে সাথে সাথে দরজা থেকে সরে দাঁড়ালো। হ্যাঁ নিশ্চয়ই, এসো মামনি। রাশিদা শাড়ির আঁচল ঠিক করে নিয়ে ভেতরে ঢুকে বললেন, ঘুমোচ্ছিলে নাকি? বিরক্ত করলাম? না না, মোটেও না। তুমি তো জানোই আমি পারলে সারা রাত ধরেও উপন্যাস পড়তে পারি। একটু আগেই নিশিপদ্যটা আবারও শেষ করলাম। বলেই বিনয়ী হাসল শৈলী। আগে হলে রাশিদাও তাল মিলিয়ে হাসতেন, কিন্তু আজ তেমনভাবে হাসলেন না। মুখে কেন যেন বিষাদের কালো ছায়া স্পষ্ট। রাশিদার এমন অভিব্যক্তির সাথে একদমই পরিচিত নয় শৈলী। সে সন্দিহান হয়ে তাকিয়ে রইল রাশিদার দিকে। তার চোখে কৌতূহল স্পষ্ট। একটু আগে পর্যন্ত যে স্বাভাবিক ছিল, এখন কেন যেন মনে হচ্ছে পরিস্থিতিটা একটু অন্যরকম। রাশিদার চোখে মুখে অদ্ভুত এক চাপা গাম্ভীর্য, যেন কিছু বলতে চাচ্ছেন, কিন্তু ঠিক কোথা থেকে শুরু করবেন বুঝতে পারছেন না। রাশিদা তালুকদার এগিয়ে এসে ধীর পায়ে চেয়ারে টেনে বসলেন। হাতের আঙ্গুলগুলো একসঙ্গে চেপে ধরে সামনের টেবিলের দিকে তাকিয়ে রইলেন কিছুক্ষণ। মুখে একটা অস্বস্তিকর ভাব স্পষ্ট, যেন তার ভিতরটা এলোমেলো হয়ে আছে। চোখের কোণে অনুচ্চারিত কিছু শব্দ জমাট বেঁধে আছে, কিন্তু সে শব্দগুলো বেরিয়ে আসার পথ পাচ্ছে না। শৈলী কিছুটা আনমনা হয়ে রাশিদার সামনেই হাঁটু গেড়ে বসল। রাশিদার হাঁটুতে হাত রেখে তার মুখের দিকে তাকিয়ে রইল। ফর্সা মুখটায় এক ধরনের দ্বিধা ছায়া ফেলেছে। সাধারণত হাসি খুশি প্রাণোচ্ছল রাশিদাকে এমন দেখালে যে কেউ অবাক হবে, শৈলীরও তাই মনে হচ্ছে। কি হলো মামনি, কিছু বলবে তুমি? শৈলী মৃদু স্বরে বলল, গলায় উদ্বেগের সুর। রাশিদা তাকালো, কিন্তু সে দৃষ্টি যেন কোথাও আটকে আছে। ঠোঁটের কোণে একটু নড়াচড়া হলো, কিন্তু কোনো কথা বের হলো না। তিনি কিভাবে এই এতিম মেয়েটার সাথে অন্যায় করবেন? শৈলী দেখল। রাশিদা একবার শ্বাস টেনে নিলেন, তারপর আবারও থেমে গেলেন। এই চুপচাপ পরিস্থিতি শৈলীর অস্বস্তি বাড়িয়ে দিচ্ছে। সে গলার উষ্ণতা এনে বলল, তুমি তো কখনো এমন থাকো না মামনি। কি হয়েছে বলবে? নিশ্চয়ই কিছু একটা হয়েছে, বলো আমায়। রাশিদা এবার মুখ তুলে তাকালেন শৈলীর দিকে। চোখের গভীরে এক ধরনের অস্থিরতা। দীর্ঘশ্বাস ফেলে ধীরে বললেন, শৈলী, তোর সাথে আজ একটা গুরুত্বপূর্ণ কথা বলতে এসেছি, কিন্তু জানি না তুই সেটা কেমনভাবে নিবি। শৈলীর বুকের ভেতর ধক করে উঠল। এত রাতে এমন গম্ভীর কথা। সে আস্তে করে ফু দিয়ে বলল, তুমি আমাকে ভয় দেখাচ্ছ মামনি, খুলে বলো না কি বলবে। রাশিদা কিছুক্ষণ নীরব রইলেন, তারপর হাতের আঙ্গুলগুলো শক্ত করে চেপে বললেন, আমি সেদিন অনুমতি ছাড়া তোর ডায়েরি দেখেছি শৈলী। শৈলীর হাসিমাখা মুখটা মুহূর্তেই নিভে গেল। সে স্থির নয়নে চেয়ে রইল রাশিদার দিকে। তার ডায়েরি দেখার অর্থ কি হতে পারে সেটা শৈলী বেশ ভালো করেই জানে। শৈলীর মুখ থেকে যেন সমস্ত রং সরে গেল। ঠোঁট দুটো হালকা ফাঁকা হয়ে রইল, কিন্তু কোনো শব্দ বের হলো না। বুকের ভেতর ধুকপুক ধুকপুক শব্দে হৃদস্পন্দন বাড়তে থাকলো। ডায়েরি দেখেছে, শৈলী অনুভব করল। তার শরীরের ভেতর দিয়ে যেন একটা শীতল স্রোত বয়ে গেল। এতদিন ধরে লুকিয়ে রাখা সব কথা, সব অনুভূতি এখন কি তাহলে রাশিদার সামনে উন্মোচিত হয়ে গেছে? নিশানকে নিয়ে তার প্রতিটি না বলা কথা, বুকের গোপনে কষ্ট, আনন্দ, বেদনা, সব। নিঃশ্বাস চেপে শৈলী ধরা গলায় বলল, কোন কোন অংশ দেখেছো মামনি? রাশিদার চোখে এক ধরনের করুণ মমতা ভেসে উঠল, কিন্তু সেই মমতার আড়ালে কিছু ছিল যা শৈলী ধরতে পারছিল না। হয়তো সেটা দুঃখ, হয়তো উদ্বেগ। তিনি ধীরে বললেন, সব দেখিনি, কিন্তু যা দেখেছি তা যথেষ্ট। শৈলীর হাত পা ঠান্ডা হয়ে এলো।
মাথার মধ্যে হাজারটা চিন্তা ঘুরপাক খেতে লাগলো। মামুনি কি তাকে ধমক দেবে, বুঝিয়ে বলবে সে যে যা করেছে ভুল, নাকি? রাশিদা দীর্ঘশ্বাস ফেলে শৈলীর হাত ধরে বললেন, শৈলী, তুই কি নিশানকে ভালোবাসিস? শৈলী এক মুহূর্ত চোখের পাতা ফেলতে ভুলে গেল। এই প্রশ্নের উত্তর কিভাবে দেবে সে? মামুনির সামনে স্বীকার করবে নাকি অস্বীকার করবে? কিন্তু যে সত্যিটা এতদিন নিজের কাছেও লুকিয়ে রেখেছিল সেটা তো এখন উন্মুক্ত হয়ে গেছে। তার বুকের ভেতর ভয় আর আবেগ একসঙ্গে ধাক্কা দিল। চোখ নামিয়ে নিয়ে অনেকক্ষণ চুপ থেকে আস্তে করে শৈলী শুধু হ্যাঁটাই বলতে চাইল। তখনই রাশিদা কান্না ভেজা চোখে তাকিয়ে ভাঙ্গা গলায় বললেন, বিশ্বাস কর শৈলী, তোকে এই প্রশ্নটা করার আগে আমি এই একই প্রশ্ন আরেকজনকে করে এসেছি। সেও কিন্তু হ্যাঁ উত্তর দিয়েছে। এখন যদি তুই হ্যাঁ উত্তর দিস তাহলে মনে কর সব শেষ। শৈলী বিস্ময়কর দৃষ্টিতে তাকায় রাশিদার দিকে, অস্ফুট স্বরে বলে। মানে? রাশিদা এবার সোজা হয়ে বসলেন, দুহাতে আগলে নিলেন শৈলীর থমকে যাওয়া মুখটা। নাক টেনে ঠোঁট ভিজিয়ে একটা শুকনো ঢোক গিললেন তিনি। এরপর যথাসম্ভব স্পষ্ট কণ্ঠে বলতে শুরু করলেন, শৈলী, মা আমার, তুই তো জানিস আমি বিধবা। আমার স্বামী নেই। আমার 2 মেয়ে নিজেদের বাবাকে হারিয়েছে। তোর ফুফাতো বোন দুটোকে তো এতিম বললে ভুল হবে না। তুই তো নিজেও দেখেছিস আমরা কতটা অবহেলিত। আমার মেয়ে দুটো এ বাড়িতে কতটা অবহেলিত। তোর বড় আব্বু না থাকলে নিশানের মা যে আমাদেরকে কত কথা শোনায় তুই তো সবই দেখেছিস। একবার ভেবে দেখ মা, ওই মেয়ে দুটো নিজেদের বাবা ছাড়া কিভাবে। আমি ওদের কোনো আবদার অপূর্ণ রাখিনি। বিশ্বাস কর, ছোট থেকে যা যা চেয়েছে নিজের সাধ্যমতো সবটাই পূরণ করেছি। আজ আজ আমার ছোট মেয়েটা যে আমার কাছে এমন কিছু চেয়ে বসবে আমি ভাবতেও পারিনি। বলতে বলতেই অঝরে কেঁদে দিলেন রাশিদা। শৈলীর মুখ এখনও অনুভূতি শূন্য। সে তো এখনও কথাগুলো সারমর্ম ধরতে পারেনি। সে তো বুঝতেই পারছে না যে এখন তাকে নিজের জীবনের সর্বশেষ অবলম্বনটুকুও দান করতে হবে। রাশিদা কিছুক্ষণ থেমে আবারও বললেন, আমি জানি তুই নিশানকে ভালোবাসিস, খুব ভালোবাসিস, সেটাও জানি। বিশ্বাস কর মা, আমি পারলে নিজের হাতে যে করেই হোক নিশানের হাতে তোর হাতটা উঠিয়ে দিতাম। কিন্তু কিন্তু কি মামুনি? অস্ফুট স্বরে জানতে চাইল শৈলী। রাশিদা শৈলীর হাতটা আরও শক্ত করে চেপে ধরলেন, যেন এই মুহূর্তে তাকে ছেড়ে দিলে তিনি আর নিজেকে সামলাতে পারবেন না। এক দৃষ্টিতে তাকিয়ে থাকলেন শৈলীর দিকে, তারপর একরকম ফিসফিসিয়ে বললেন, মিমি। শৈলী প্রথমে কিছুই বুঝল না, কিছু বুঝতে পারলও না। কপাল কুঁচকে তাকালো রাশিদার দিকে। মিমি? রাশিদা মাথা ঝুঁকিয়ে চোখ মুছলেন, তারপর গম্ভীর শ্বাস ফেলে বললেন, মিমি নিশানকে ভালোবাসে শৈলী, 2 বছর ধরে। শৈলীর সমস্ত শরীর যেন জমে গেল। সে অনুভব করল তার চারপাশের বাতাস ভারী হয়ে আসছে, শ্বাস নিতে কষ্ট হচ্ছে। কিছু একটা যেন গভীর শূন্যতায় টেনে নিয়ে যাচ্ছে তাকে। কি? অস্ফুট স্বরে বেরিয়ে এলো শৈলীর ঠোঁট থেকে। হ্যাঁ শৈলী, মিমি নিশানকে ভালোবাসে গত 2 বছর ধরে। আর আমিও সেদিন জানতে পেরেছি। প্রথমে বিশ্বাস করিনি জানিস। পরে যখন মিমিকে জিজ্ঞেস করলাম তখন ও স্বীকার করলো, হাসি মুখে বলল যে হ্যাঁ নিশানকে ভালোবাসে ও। আজ হঠাৎই আবার আমার কাছে এসে একরকম কান্নাকাটি করে বলল, মা, নিশান ভাইকে তুমি আমার জন্য চাইবে না। রাশিদা আবারও কেঁদে ফেললেন, কিন্তু এবার নিজেকে সামলে নিয়ে ফিসফিস করে বললেন, আমি জানি না আমি কি করব শৈলী। আমি জানি তুই নিশানকে ভালোবাসিস, কিন্তু আমি আমার মেয়ের মন ভাঙতে পারবো না মা। আমি তোদের দুজনকেই ভালোবাসি। আমি তোদের কারো মন ভাঙতে চাই না, কিন্তু একজনকে তো আমাকে ছাড়তেই হবে। আমি জানি আমি যা চাইছি সেটা অন্যায়। আমি জানি আমি তোর কাছে অন্যায়ভাবে ত্যাগ চাইছি, কিন্তু আমি কি করব বল। আমি আমার মেয়ে দুটোর জন্য সারা জীবন লড়েছি। আজ যদি
তার একমাত্র চাওয়া আমি পূরণ করতে না পারি, তাহলে ওরা আমাকে কখনো ক্ষমা করবে না শৈলী। আমার মেয়েটাকে আমি কখনো কিছু দেইনি রে। ওই ছোট মেয়েটা জানিসই তো, ও কেমন আবেগী। দেখা গেল ও যদি নিশানকে না পায়, পরে যদি সুইসাইড করতে যায়, তখন আমি। শৈলীর মাথার ভেতর ঝড় বয়ে গেল। পুরো ঘটনা যেন ঘুরতে লাগলো চারপাশে। নিশানের কথা, রাশিদার কথা, মিমির নাম, সব কিছু একসঙ্গে মিলেমিশে যেন একটা অসহ্য ভার হয়ে তার বুক চেপে বসল। সুইসাইড? শৈলীর কণ্ঠ ফাঁকা শোনালো, যেন কোনো অনুভূতি নেই তাতে। রাশিদা অশ্রু সজল চোখে তাকালেন তার দিকে। আমি জানি এটা শোনার পর তোর কেমন লাগছে মা, কিন্তু বিশ্বাস কর, আমি যদি পারতাম তাহলে তোকে এই কথা বলতে আসতাম না। শৈলীর ঠোঁট কাঁপল, কিন্তু কোনো শব্দ বের হলো না। সে যে নিশানকে অনেক ভালোবাসে। নিশানকে না পেলে শৈলী বেঁচে থাকার ইচ্ছে মাটিতে মিশিয়ে দেবে। কিন্তু সেই মুহূর্তে এই প্রশ্নের চেয়েও বড় হয়ে দেখা দিল আরেকটা বাস্তবতা। তার ভালোবাসার মানুষটাকে হয়তো তাকে ছেড়ে দিতে হবে, কারণ মিমি। শৈলী জানে মিমি আসলেই খুব আবেগপ্রবণ। মিমি যদি সত্যি নিশানের জন্য এই পর্যায়ে চলে যায়, তাহলে কি হবে? শৈলীর ভালোবাসার কাছে কি একটা প্রাণের মূল্য কম? রাশিদা আবারও বললেন, আমি জানি এটা বলা সহজ, কিন্তু করা কঠিন। কিন্তু মা, তোর ভালোবাসা থাকলেও সমাজ আছে, পরিবার আছে, পরিস্থিতি আছে। আমি চাই না তোর জন্য মিমি কষ্ট পাক, আর আমি চাই না তুইও কষ্ট পাক। কিন্তু আমার মেয়ে যদি। তার কণ্ঠস্বর ভারী হয়ে এলো, যেন পরবর্তী কথাগুলো বলার শক্তি নেই তার। শৈলী ধীরে ধীরে চোখ বন্ধ করল। সে জানে এখানে জিতবে না, কেউ সুখে থাকবে না। যেই ত্যাগ করুক, ক্ষতিটা স্থায়ী হবে। তার বুকের ভেতরটা মোচড় দিয়ে উঠল। নিশানের প্রতি তার অনুভূতি, তার নিঃশব্দ ভালোবাসা, তার সমস্ত স্বপ্ন, সব কিছু এক মুহূর্তে মাটির মতো ধুলো হয়ে গেল। গভীর শ্বাস নিয়ে সে চোখ খুলল, রাশিদার দিকে তাকালো। শৈলীর মুখ থেকে হঠাৎই সব রং সরে গেল। হাত পা ঠান্ডা হয়ে এলো। বুকের ভেতর চাপা যন্ত্রণা অনুভব করল সে। নিশানের নামের সঙ্গে তার নাম জুড়ে গিয়েছিল এতদিন ধরে, চুপচাপ, নিঃশব্দে, কারো অগোচরে। কিন্তু আজ সেটা সত্যি এক মুহূর্তে শেষ হয়ে যাবে। তার ঠোঁট শুকিয়ে এলো। শৈলী খুব আস্তে করে বলল, তাহলে তুমি আমায় কি করতে বলছো মামুনি? রাশিদা ভিজে চোখে তাকালো তার দিকে। কিভাবে বলবেন এই কথা? তবুও নিজেকে শক্ত করে কাঁপা কণ্ঠে বললেন, শৈলী, তুই কি মিমির জন্য নিশানকে ছাড়তে পারবি? এবার শৈলী ফিক করে হেসে ফেলল। ধীরে ধীরে হাসতে হাসতে ওর হঠাৎই ওই হাসিটা খিলখিল করে হাসার পর্যায়ে চলে গেল। হঠাৎ করে শৈলীকে এমন অদ্ভুতভাবে হাসতে দেখে রাশিদা অবাক চোখে তাকিয়ে রইলেন। মেয়েটার হঠাৎ কি হলো বুঝতে পারলেন না তিনি। শৈলী এবার হাসতে হাসতে মেঝে থেকে উঠে দাঁড়ালো। হাসির তোপে পুরো শরীর কাঁপছে তার। এরপরে দুহাত দিয়ে ঘষে চোখ মুছল। কোনো মতে হাসিটা থামিয়ে শৈলী একদম স্বাভাবিক কণ্ঠে বলার চেষ্টা করল, তুমি এসব কি বলছো মামুনি? ছাড়বো মানে? কি ছাড়তে কথা বলছো তুমি আমায়? রাশিদা বিভ্রান্তিকর দৃষ্টিতে তাকালো শৈলী। ঢোক গিলে মুখে হাসিটা রেখে চোখে টলমল করা পানি নিয়েই হতাশ ক্লান্ত গলায় বলে উঠল, যা কখনো আমার ছিলই না, সেটা আমি কিভাবে ত্যাগ করবো মামুনি? চোখ খিচে বন্ধ করলেন রাশিদা, ঠোঁট চেপে রাখলেন। শৈলীর কথার সাথে তার চোখের কোনো মিল পাচ্ছেন না তিনি। শৈলী আবারও ঠোঁট ভিজিয়ে বলল, যা আমি কখনো ছেড়ে দেখিনি, সেটা আমি কিভাবে ছেড়ে দেব? মামনি, আমার কিছু নেই, আমি কি ছেড়ে দেব বলো? ছেড়ে দেওয়ার মতো এখন শুধু প্রাণটাই আছে, যেখানে আমার কখনো অধিকারী ছিল না, সেটাই আমি কোন অধিকারে ছাড়বো? রাশিদা শৈলীর দিকে এক দৃষ্টিতে তাকিয়ে রইলেন। তার বুকের ভেতর মোচড় দিয়ে উঠল। এই যে তার প্রাণের ভাতিজিটা দাঁড়িয়ে আছে তার সামনে, চোখে পানি, মুখে হাসি, অথচ কণ্ঠে এমন এক শূন্যতা যা একজন পরাজিত মানুষের কণ্ঠেই শোনা যায়। এটা কি তিনি চেয়েছিলেন? শৈলী ধীরে ধীরে একপাশে পা বাড়িয়ে জানালার দিকে তাকালো। গাঢ় রাতের অন্ধকারে সবকিছু ঝাপসা হয়ে আছে।
হালকা বাতাস পর্দাটা উড়িয়ে দিচ্ছে। সে এক নিঃশ্বাসে বলল, জানো মামুনি, একসময় ভাবতাম ভালোবাসা মানে হচ্ছে পাশে থাকা, হাতে হাত রাখা, কিন্তু এখন বুঝি ভালোবাসা মানে পাশে থেকেও দূরে থাকা, মুখ ফুটে কিছু না বলেও সারা জীবন বলে যাওয়া। তুমি যার কথা বলছো, আমি একবারও তাকে বলিনি যে আমি তাকে ভালোবাসি, অথচ তুমি বলছো আমি তাকে ছেড়ে দিই। আমি তো হারানোর কিছুই নেই আমার। গলা কেঁপে উঠল শৈলীর। তবে আমি চাই না মিমি হারাক, চাই না সে দূর থেকে ভালোবেসে যাক। রাশিদা হতবাক হয়ে তাকিয়ে রইলেন শৈলীর দিকে। মেয়েটার চোখে কি অদ্ভুত শান্তি, অথচ সেই শান্তির আড়ালে কি নিদারুণ বেদনা লুকিয়ে আছে সেটা তিনিও স্পষ্ট দেখতে পাচ্ছেন। শৈলী এবার গভীর শ্বাস নিল। কণ্ঠটা ভারী হয়ে আসছে, তবুও নিজেকে স্থির রাখল। হঠাৎ করেই এবার শৈলী ভুরু কুঁচকে রাশিদা তালুকদারের দিকে তাকিয়ে খুব দৃঢ় কণ্ঠে বলে উঠল, তোমাকে কে বললো মামুনি যে আমি নিশান ভাইকে ভালোবাসি? আমি কি একবারও বলেছি তোমায়? আমি তো তোমায় বলিনি যে আমি নিশান ভাইকে ভালোবাসি। এসব ভুয়া তথ্য কে দিয়েছে তোমায় বলো তো? বলেই আরেক দফা হাসল শৈলী। রাশিদা তালুকদার হতভম্ব হয়ে তাকিয়ে রইলেন শৈলীর দিকে। এক মুহূর্ত আগে যে মেয়েটা তার চোখের সামনে নিজেকে নিঃশেষ করে দিতে প্রস্তুত ছিল, সে এখন এমনভাবে কথা বলছে যেন তার কিছুতেই কিছু আসে যায় না। শৈলী চোখের পানি লুকিয়ে আরও একটা হাসি দিল, তবে এবার সেটা বিদ্রূপের হাসির মতো শোনালো। মামুনি, আমি তো বুঝতেই পারছি না তুমি এসব কোথা থেকে শুনলে। নিশান ভাই, আমি তাকে ভালোবাসি। দুঃখিত, তুমি ভুল শুনেছ। আমাকে নিয়ে গুজব ছড়িয়েছে মনে হচ্ছে কোথাও। শৈলী একটুও কাঁপল না, একটুও দমল না, কেবল শক্ত করে দাঁড়িয়ে থাকল, যেন তার কথাগুলোই একমাত্র সত্য। রাশিদা বিভ্রান্ত দৃষ্টিতে তাকিয়ে রইলেন। এই মেয়ে কি সত্যি এসব বলছে, নাকি সে নিজেকেই ফাঁকি দেওয়ার চেষ্টা করছে? শৈলী এবার চোখ সরিয়ে জানালার দিকে তাকালো। বাইরে কুয়াশাচ্ছন্ন রাত, যেন আকাশও আজ তার মনের মতো অস্পষ্ট। খুব ধীর কণ্ঠে বলল, তুমি কি ওই ডায়েরির জন্য বেশি কিছু মনে করেছো মামুনি? ওটা ভুলে যাও। ওটা তো আমি এমনি এমনি লিখেছিলাম। ওই যে এক ধরনের খেলা হয় না, ট্রুথ ডেয়ার, সেই ট্রুথ ডেয়ার খেলে ডেয়ার নিয়েছিলাম আমি। সেটার জন্যই তো আমি ওইসব ডায়েরিতে লিখেছিলাম। ওসব তো মূল্যহীন। রাশিদা তালুকদার তবুও সন্দিহান দৃষ্টিতে তাকালেন। তার চোখে এখন পানির সাথে বিস্ময়। শৈলী আবারও সাফাই গাইতে বলে উঠল, আচ্ছা মামুনি, তুমি নিজেই বলো, আমি যদি সত্যি নিশান ভাইকে ভালোবাসতাম তাহলে কি এত সহজে বলতাম যে আমি তাকে ভালোবাসি না? আমি কি তোমার সামনে বসে কেঁদে ফেলতাম না, আবেগে ভেসে যেতাম না? কিন্তু না, আমি তো তা করিনি। আমি তো দিব্যি হাসছি, তাই না? আমি তো দিব্যি মজা নিচ্ছি এই প্রসঙ্গটা নিয়ে। সে চোখ সরিয়ে রাশিদার দিকে তাকালো, ঠোঁটের কোণে একটা হাসি রেখেই। ভালোবাসা কি মামুনি? সেটা কি কোনো একটা নামের সঙ্গে জুড়ে দিলেই হয়ে যায়? আমি তো জানতাম না। যদি জানতাম তাহলে হয়তো নিশান ভাইয়ের নামও জুড়ে দিতাম নিজের সঙ্গে। কিন্তু আমি তো তা করিনি, তাই না? আমি তো কখনো কাউকে বলিনি যে আমি নিশান ভাইকে ভালোবাসি। তবে কেন তুমি আমার দিকে এমন দৃষ্টিতে তাকিয়ে আছো, যেন আমি মিথ্যে বলছি? রাশিদা এবার ধীরে ধীরে চোখ নামালেন। ভেতরে কোথাও একটা বেদনার ঢেউ আশ্রে পড়ছে। শৈলী গভীর শ্বাস নিল। এবার কণ্ঠটা একটু নরম হলো, যেন সে নিজেকেই বুঝিয়ে বলছে, তুমি নিশ্চিন্ত থাকো মামুনি। আমি যদি সত্যি নিশান ভাইকে ভালোবাসতাম তাহলে মিমির জন্য সেটা ভুলে যেতে আমার এক মুহূর্তও লাগতো না। কারণ আমি জানি হারানোর কষ্ট কেমন। মিমিকে আমি খুব ভালোবাসি। আমার এই অচেনা পৃথিবীতে তোমরাই তো আমার আপনজন মামুনি। তোমাদের জন্য আমি নিজের জীবনও দিয়ে দিতে পারি। আর সবচেয়ে বড় কথা, আমি আমার বোনের দুঃখ দেখতে পারবো না। আমি জানি কাউকে দূর থেকে ভালোবাসতে কেমন লাগে। আমি চাই না মিমিও সেটা অনুভব করুক। এই প্রথম শৈলীর কণ্ঠটা কেঁপে গেল, কিন্তু সে সামলে নিল নিজেকে। তুমি যদি চাও আমি মিমির জন্য সব ছেড়ে দেবো, তাতে কোনো আপত্তি নেই আমার। কিন্তু সত্যিটা এই যে আমি কিছু ছাড়ছি না। মিমির জন্য আমি কিচ্ছু ছাড়ছি না, কারণ আমার কাছে রাখার মতো কিছুই ছিল না। নিশান ভাই আমার জন্য ছিল না, কোনো দিনও ছিল না, হয়তো কখনো হবেও না, আর আমি চাইও না। রাশিদা এবার সত্যি আর কিছু বলতে পারলেন না। তিনি অনুভব করলেন তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়ে শুধু তার চোখের জলে চেপে রাখেনি, বরং তার সমস্ত অনুভূতিকে একটা শক্ত দেয়ালের আড়ালে লুকিয়ে ফেলেছে। শৈলী আবারও হাসল, একটা নিখুঁত পরিপাটি হাসি,
যেটা দেখে মনে হয় যেন কিছুই হয়নি, কিছুই বদলায়নি। অথচ রাশিদা জানেন এই রাতের পর কিছুই আর আগের মতো থাকবে না। রাশিদার গলা দিয়ে কোনো শব্দ বের হলো না, শুধু তিনি অসহায়ের মতো শৈলীর মুখের দিকে তাকিয়ে রইলেন। তার সামনে দাঁড়িয়ে থাকা মেয়েটা যে এই এক মুহূর্তে কতটা বড় হয়ে গেল সেটা তিনিই বুঝতে পারলেন। শৈলী এবার শূন্য আকাশের দিকে তাকিয়ে রাশিদা তালুকদারের উদ্দেশ্যে পৃথিবীর সবচেয়ে বড় মিথ্যেটাই জোর গলায় বরংবার বলে উঠল। এই মেঘলা আকাশ শুনছে, ছড়িয়ে ছিটিয়ে থাকা তারাগুলো শুনছে মামুনি। তুমিও শুনে রাখো, আমি নিশান ভাইকে ভালোবাসি না, কখনোই ভালোবাসিনি, ভবিষ্যতে কখনো ভালোবাসবও না। শুধু তাকে কেন, আমি শৈলী এই মেঘলা আকাশের নিচে দাঁড়িয়ে প্রতিজ্ঞা করলাম পৃথিবীতে কাউকেই কখনো ভালোবাসবো না। ভালোবাসা নামক কোনো জিনিস আমার মতো এই এতিমের জীবনে আসবে না। তৎক্ষণাৎ আকাশটা গর্জন দিয়ে উঠল। এই গভীর রাতেই যেন প্রকৃতি প্রতিবাদ করে উঠল শৈলীর এই নিষ্ঠুর সিদ্ধান্তে। ঘড়ির কাঁটা টিকটিক করে বাজছে, বড় কাঁটাটা এখন 3টা পেরিয়ে গিয়েছে। রাতের আকাশটা মেঘলা থেকে নেমে এখন ঝিরিঝিরি বৃষ্টি হতে শুরু করেছে। রাশিদা তালুকদার এখনও শৈলীর ঘরেই আছেন, নীরব হয়ে চেয়ারে বসে শৈলীকে অবাক হয়ে দেখেই চলছেন। শৈলী এখন তার পড়ার টেবিলের কাছে রাখা কফি মেকার থেকে কফি তৈরি করছে রাশিদার জন্য। তার মুখে এখনও মিষ্টি হাসিটা ঝুলানো রয়েছে। একটুও বিষাদে ছায়া নেই, একটুও কষ্ট নেই, একটুও বেদনা নেই। কেউ দেখে কখনোই বলবে না যে সে একটু আগে নিজের জীবনের সবচেয়ে বড় ত্যাগটা করে ফেলেছে। পরিবেশটা নিস্তব্ধ ও রহস্যময়। ঘরের বাতি শুধু নরম আলো স্রোত ছড়াচ্ছে, তার সাথে বাইরের বৃষ্টি ঝিরিঝিরি শব্দে মিলেমিশে এক সুর সৃষ্টি করেছে। শৈলী নিজস্ব ভঙ্গিতে কফি তৈরি করেছে, তার হাতের নিখুঁত চালে কিছুই ভ্রষ্ট হয়নি। কফি মেকারের মধ্যে গরম জল ঝরছে আর ভাপ উঠছে। চারপাশে মৃদু গরম দমকা বাতাসের একটা শীতল টান আর বৃষ্টির গাঢ় সুর। রাশিদা তালুকদার কিছুক্ষণ আগে সেই ভয়াবহ সিদ্ধান্তের প্রভাব অনুভব করছিলেন। এখন শৈলীর দিকে চেয়ে আছেন এক ভিন্ন দৃষ্টিতে। তার চোখে গভীর ভাবনা, যেন কিছু কষ্টের পরিণতি এখনও অনুভূত হচ্ছে। কিন্তু শৈলী সেসব এত সহজেই পাশ কাটিয়ে চলে গেছে। শৈলীর হাসি, যেটি এতক্ষণ ধরে তার মুখে রয়েছে, যেন কোনো চিহ্ন কাটেনি, কোনো কিছুতেই তাকে স্পষ্ট করতে পারেনি। তার চোখে কোনো দুঃখ নেই, মনে কোনো প্রকার অসুবিধাও নেই। কফির ঘ্রাণ বাতাসে ছড়িয়ে পড়েছে, আর সে যেন এক স্বপ্নের ভেতর হারিয়ে গেছে। শৈলী এবার কফির একটা কাপ নিয়ে রাশিদার সামনে এসে আবারও হাঁটু গেড়ে বসল। রাশিদা চেয়ারে এগিয়ে দেয়া দেহটা সোজা করে বসলেন। শৈলী হাসিমুখে কাপটা এগিয়ে দিল। রাশিদা সেটা হাতে নিয়ে কিছুক্ষণ তাকিয়ে রইলেন শৈলীর দিকে। শৈলী ইশারা দিতেই তিনি কফিটা ঠোঁটে ছোঁয়ালেন। শৈলী এবার কিছুক্ষণ অন্যমনস্ক থেকে মিনমিন করে বলল, মামুনি নিশান ভাইকে কবে এই বিষয়ে বলবে? রাশিদা ঠোঁট চেপে বললেন, আমি তো আজই বলতে চেয়েছিলাম, কিন্তু ওই ডায়েরিটার কারণে আগে তোর কাছে এলাম। দেখি কালকেই ভাবিকে আর নিশানকে বলবো, দেরি করব না। ও আচ্ছা। শৈলী মাথা নেড়ে কিছু একটা ভাবতে ব্যস্ত হলো। হঠাৎই সে বলে উঠল, মামুনি তোমার একটা কথা বলার ছিল। রাশিদা তৎক্ষণাৎ বললেন, বল। শৈলী ঠোঁট ভিজিয়ে বলল, আমি কিছুদিনের জন্য একটু গ্রামে যেতে চাচ্ছি। কফি খাওয়া থামালেন রাশিদা। গ্রামে? কি বলছিস? কোন গ্রামে? নানু বাড়িতে, সুনামপুর। কিন্তু হঠাৎ কেন? শৈলী ঠোঁট ভিজিয়ে বলল, আসলে এমনিতেই গতকাল মামাও কল করেছিল, অনেকদিন যাওয়া হয়নি, আর অ্যাডমিশন শুরু হয়ে গেলে তো কোথাও যেতে পারবো না, তাই একটু ঘুরে আসি। অনেকদিন গ্রামে যাওয়া হয়নি তো। রাশিদা কিছুক্ষণ থেমে জিজ্ঞেস করলেন, তুই সত্যি নিশানকে ভালোবাসিস না? মোটেও না। তাহলে পালাতে চাইছিস কেন? শৈলী আটকে উঠল, তড়িঘড়ি করে বলল, আরে না না মামুনি, তুমি ভুল বুঝছো। পালাবো কেন? কি আজব কথা, কখনোই না। আমি শুধু যাবো আর এই কদিন থেকে চলে আসবো। রাশিদা বিভ্রান্তিকর দৃষ্টি ফেললেন। শৈলী আবারও বলে উঠল, মামুনি, আজ আমার খুব শান্তি লাগছে জানো। তুমি আমি বলে বোঝাতে পারবো না যে আমি কতটা খুশি।
অবশেষে আজ আমি উপলব্ধি করতে পারছি যে আমার কোনো পিছুটান নেই। রাশিদা তালুকদার কিছু না বুঝে এবার কিছু বলতে চাইলে শৈলী আবারও উৎফুল্ল হয়ে বলল, শোনো মামুনি, প্লিজ আমায় আটকে দিও না। তুমিই ভেবে দেখো, এর মধ্যে যদি আবার নিশান ভাই আর মিমির বিয়ে ঠিক হয়ে যায়, তখন তো আমি গ্রামে যেতে পারবো না। কত ব্যস্ত থাকবো। মিমির বড় বোন হিসেবে বিয়ের সব দায়িত্ব তো আমাকেই নিতে হবে। তার থেকে ভালো হবে তুমি এখানে নিশান ভাই আর মিমির বিয়ের পাকা কথাটা সেরে ফেলো, আর আমি গ্রাম থেকে চট করে একটু ঘুরে আসি। আমার অনুপস্থিতিতে শুধু আমার বাবাকে একটু দেখে রেখো। রাশিদা এবার মাথা নেড়ে কিছু বলতে চাইলে শৈলী আবারও বলে, আর মামুনি, একটা কথা, আমার কাছে কোনো টাকা নেই। তুমি আমাকে যাতায়াতের জন্য কিছু টাকা দিও প্লিজ। নানু বাড়িতে তো খালি হাতে যেতে পারি না। 1 কেজি মিষ্টি নিতাম। রাশিদা এবার বলেন, হ্যাঁ অবশ্যই, টাকা নিস। 10,000 দেব? না না, অত দরকার নেই, 5,000 দিলেই হবে মামুনি। বলেই মুখ ভরে হাসল শৈলী। শৈলীর মুখটা এখন এতটাই মুখোশের আড়ালে চলে গিয়েছে যে রাশিদা সত্যি সত্যি ভাবলেন যে শৈলী নিশানকে ভালোবাসে না। এটা আসলেই ভুল বোঝাবুঝি ছিল। তিনি এবার স্বাভাবিক হয়ে বললেন, ঠিক আছে, যেতে চাচ্ছিস যা, কিন্তু সাবধানে যাস। শৈলী এবার দাঁড়িয়ে পড়ল, কণ্ঠ খাদে নামিয়ে বলল, আর হ্যাঁ, আমার আরেকটা অনুরোধ রেখো মামুনি, আমি যে গ্রামে যাচ্ছি এটা যেন কেউ জানতে না পারে। রাশিদা হতভম্ব হয়ে গেলেন। মানে এসব কি শৈলী? এটা আবার কেন? শৈলী আবারও স্বাভাবিক হয়ে বলল, আসলে মামুনি, বোঝার চেষ্টা করো, তুমি তো বড় মাকে চেনোই। যদি জানতে পারি আমি এখানে বাবাকে রেখে গ্রামে যাব, তখন আমাকে ফাঁকিবাজ ভেবে আর যেতে দিবে না। বলবে যে আমি কাজের ফাঁকি দিতে চলে যাচ্ছি। আর রিমি মিমিকে বলার দরকার নেই। মিমির বিয়ের পাকা কথা বলে আমি হঠাৎ এসে সারপ্রাইজ দেবো ওদের। আর নিশান ভাইকে তো ভুলেও বলো না। নিশান ভাই তো নিজের মা পাগল। তখন দেখা যাবে যদি উনি বড় মাকে বলে দেন। তাই সবচেয়ে ভালো হয় তুমি কাউকে বলো না। রাশিদা একটু ভেবে বলেন। কিন্তু জিজ্ঞেস করলে কি বলবো? শৈলী বিছানায় থাকা উপন্যাসগুলো গোছাতে গোছাতে বলল, বলবে যে আমি কিছুদিনের জন্য একটা বান্ধবীর বাড়ি যাচ্ছি। আর মিথ্যে বলতে না চাইলে বলবে যে তুমি কিছু জানো না। রাশিদা তালুকদার শৈলীর গোপন কৌশলটা ধরতেই পারলেন না। বুঝতে পারলেন না যে শৈলী আসলেই পালাচ্ছে। শৈলী এবার ঘড়ির দিকে তাকিয়ে বলে উঠল, এখন 3:30 বাজে, আমি তাহলে ভোরে বেরিয়ে পড়ি, কি বলো মামুনি? অবাক হলেন রাশিদা। ভোরেই? আজই? হ্যাঁ, যত তাড়াতাড়ি যাবো তত তাড়াতাড়ি ফিরে আসতে পারবো। সবাই ঘুম থেকে ওঠার আগেই বেরিয়ে পড়ি। বলেই হালকা হাসল শৈলী। রাশিদা এবার সন্দিহান কণ্ঠে বললেন, কিন্তু এমন সময় তুই একা? এইভাবে তোকে আমি একা ছাড়বো না শৈলী। এই ভোর রাতে একা? অসম্ভব। শৈলী আলমারির ওপর থেকে বড় একটা ব্যাগ বের করে বলল, একা যাবো কে বলো মামুনি? একজনের সাহায্য নেব। কে? কৌতূহলী হলেন রাশিদা। শৈলী এবার কাপড় ভাঁজ করতে করতে খুব ঠান্ডা কণ্ঠে বলল, আছে মামুনি, একজন আছে। তুমি মিমি, রিমি আর নিশান ভাইয়ের পরে ভরসা করার মতো আরেকজন আছে, যে আমায় অবশ্যই সাহায্য করবে, ফিরিয়ে দেবে না। কবি রবীন্দ্রনাথ ঠাকুর ঠিকই বলেছেন, বেদনার মতো সঙ্গী আর কেউ হয় না। যখন সবাই চলে যায়, বেদনা একাই থেকে যায়। বাস্তবতা তো এমনই হয়, তাই না? শৈলী নিজেই নিজেকে প্রশ্ন করল বারংবার, আজ কি তাহলে সে বাস্তবতার শিকার? জীবনটা তাহলে তার বাস্তবতা উপলব্ধি করতে করতেই কেটে যাবে? কি এমন হতো যদি সেই রূপকথার গল্পের রাজকুমারীদের মতো তার জীবন হতো? সেই পঙ্খিরাজ ঘোড়ায় চড়ে আসা রাজকুমারটার তার হলে কি খুব মন্দ হতো? জীবনটা সেই রূপকথা হলেই বোধহয় খুব সুন্দর হতো, একটু বেশিই সুন্দর। লোকমুখে একটা কথা আছে, মানুষ তার কল্পনাতেই বেশি সুখী। এটার সত্যতা যাচাই করার প্রয়োজন নেই, কারণ এটা চিরন্তন সত্য। শৈলী মনে মনে আবারও এই লাইনটাই আওড়ায়। নিজের ভাগ্যের নির্মম পরিহাসের কথা ভেবে আবারও তাচ্ছিল্যের হাসি ফুটে ওঠে শৈলীর ঠোঁটের কোণে। আচ্ছা, সে যে এখন চলে এলো, নিশান ভাই কি তাকে খুঁজবে, তাকে মিস করবে? শৈলী জানে না, জানার সাহসও নেই। এখন নিশান ভাই কি করছে? নিশ্চয়ই নামাজ পড়ে অফিসের কাজ নিয়ে ঘরে বসে আছে, একবারও বাইরে বের হয়নি। হয়তো একটু লক্ষ্য করেনি শৈলীর ঘরটা। একটুখানি করলে দেখতে পেত
কতটা নীরবতায় জর্জরিত হয়ে থমকে গেছে শৈলীর ঘরটা। হঠাৎ বাসের ব্রেক কষার বিকট শব্দে শৈলী চমকে উঠল। ধফাস করে বাস্তবে ফিরে এলো। ভাবনার জালে পুরোপুরি আটকে যাওয়া মন, কল্পনার রাজ্যের দরজাটা যেন মুহূর্তেই বন্ধ হয়ে গেল। শৈলী চারপাশে তাকালো, তারপর জানালার বাইরে চোখ ফেলল। বাসটা থেমেছে, বাইরে ভোরের আলো ফুটেছে, হালকা অন্ধকারের মাঝেও ঝাপসা হলুদ আলো জ্বলছে। সামনের দোকানগুলোর সাইনবোর্ডে ঝুলে পড়ছে কয়েকটা হোটেলের ভেতর থেকে মৃদু গুঞ্জনের শব্দ আসছে। সুনামপুর বাজার। বাসের কন্ডাক্টর গলা ফাটিয়ে বলতে শুরু করে, সুনামপুর কে নামবেন? তাড়াতাড়ি নামুন, সুনামপুর এসে গেছে। শৈলী এক দীর্ঘ শ্বাস ফেলে চোখ বন্ধ করল। হ্যাঁ, সে এসে গেছে। বাস্তবের মাটিতে পা রাখার সময় হয়তো হয়ে গেছে। দেরি করল না মেয়েটা। ধীরে ধীরে হাতের ভারী ব্যাগটা শক্ত করে ধরল, তারপর আস্তে করে উঠে দাঁড়ালো। দীর্ঘক্ষণ বসে থাকার কারণে শরীরটা যেন অবশ হয়ে এসেছে। তবুও কোনোভাবে গায়ের ওড়নাটা ঠিক করে নিয়ে বাসের সিঁড়ির দিকে এগিয়ে গেল শৈলী। কন্ডাক্টর আবারও তাড়া দিল। ও আপা, নামবেন না? তাড়াতাড়ি নামেন। শৈলী মাথা ঝাঁকিয়ে সিঁড়ি দিয়ে নিচে নামতে শুরু করলো। শেষ ধাপে পা দিতেই ভোরের শীতল বাতাস একসঙ্গে তার গায়ে এসে লাগলো। হালকা অন্ধকার এখনও ছড়ানো, তবে পূর্ণ আকাশে এক চিলতে লাল আভা দেখা যাচ্ছে। সামনের বাজারে এখনও পুরোপুরি ভিড় জমেনি। দোকানগুলো অর্ধেক খোলা, কেউ স্টপ জ্বালাচ্ছে, কেউ বা কাঠের বেঞ্চে বসে তন্দ্রাচ্ছন্ন অবস্থায় গল্প করছে। ফুটপাতের ধারে চায়ের দোকানের কেটলির মুখ দিয়ে ধোঁয়া উঠছে। হোটেলের বাজার সামনে এক দুজন কাস্টমার দাঁড়িয়ে নাস্তার অপেক্ষায়। শৈলী ধীর পায়ে সামনে এগোলো। পায়ের নিচে কাঁচা মাটির সঙ্গে কংক্রিটের রাস্তার মিলেমিশে যাওয়া পথটা কিছুটা কাদামাটিতে ভেজা। আশেপাশে তাকিয়ে কিছু একটা খোঁজার চেষ্টা করলো শৈলী। এই জায়গাটা তার চেনা, দীর্ঘদিন না আসার কারণে কেমন অচেনা লাগছে। এক অদ্ভুত শূন্যতা নিয়ে দাঁড়িয়ে আছে সে, যেন এই নির্জন বাজারের ভেতরেও একা হয়ে গেছে শৈলী। একটা শুকনো শ্বাস ফেলে নিজের কোটের হাতায় আঙ্গুল চালিয়ে শৈলী ফোন বের করল। রিং হওয়ার সাথে সাথেই কলটা অপাশ থেকে ধরল কেউ। পুরুষালী উৎফলতার কণ্ঠ চিৎকার করে দিচ্ছে, কিরে শৈলী, কই তুই? তোকে তো খুঁজে পাচ্ছি না রে। শৈলী এবার আশেপাশে তাকিয়ে বলে, আমি বাজারের উল্টো দিকে আছি সমুদ্র ভাইয়া, তুমি এইদিকে এসো। ওরে বাবা, একদম বাজারের উল্টো দিকে চলে গেছিস? কি সর্বনাশ! দাঁড়া দাঁড়া, আমি আসছি। ওখান থেকে নড়িস না যেন। সমুদ্রের কণ্ঠে সেই চিরচেনা উচ্ছ্বাস। ফোনের ওপাশ থেকে তার ব্যস্ত কণ্ঠে কাকে যেন ডাকে বলল, এই তুহিন, আমার ব্যাগটা ধর, আমি শৈলীকে আনতে যাচ্ছি। বেডি উল্টো দিকে গেছে, জীবনে সোজা যেতে পারল না। এদিকে শৈলী ফিক করে হেসে ফেলল। এই মানুষটা খুব মজার। সমুদ্র হলো শৈলীর মামাতো ভাই, বয়সে নিশান ভাইয়ের সমান, তবে এখনও বাচ্চা স্বভাবটাই আছে। এই গ্রামে নানু বাড়িতে শৈলীর মামা মামি, সমুদ্র আর তার ছোট বোন মিলি ছাড়া কেউ নেই। শৈলী ফোনটা নামিয়ে দীর্ঘশ্বাস ফেলল। এত বছর পরেও সমুদ্র ভাইয়া একদম আগের মতোই আছে। কথাবার্তার ধরন, উৎফুল্লতা, যত্ন কিছুই বদলায়নি। শৈলী ব্যাগটা আরেকটু শক্ত করে ধরে চারপাশে তাকালো। বাজারের এই চেনা জায়গাটা এখন অনেকটা বদলে গেছে। আগের সেই পুরনো চায়ের দোকানটা আর নেই। সেখানে নতুন করে এক পাশে একটা মুদি দোকান উঠেছে। রাস্তার ধারে একটা কাঁচা বাজার বসেছে। দু একজন মাছওয়ালা মাছ সাজিয়ে বসেছে, আর কাঁধে গামছা ঝুলিয়ে দোকানি হাঁক ডাক দিচ্ছে। শৈলী কোটের হাতা দিয়ে হালকা করে শীতল বাতাসের ধাক্কা সামলানোর চেষ্টা করল। এতদিন পর এই জায়গায় ফিরে আসাটা কেমন যেন স্বপ্নের মতো লাগছে, যেন সে এক সময়ে থমকে যাওয়া স্মৃতির মধ্যে এসে দাঁড়িয়েছে। কিছুক্ষণ পরেই রাস্তার ওপাশ থেকে দ্রুত বেগে একটা ছায়ামানব দৌড়াতে দৌড়াতে এদিকে আসতে দেখা গেল। জিন্স আর ঢিলেঢালা সোয়েটার পরা, চুলগুলো এলোমেলো হাওয়া খেয়ে উঠছে, মুখে প্রশস্ত হাসি। হ্যাঁ, ওটাই সমুদ্র। একদম কাছে এসেই সমুদ্র দম নিয়ে বলল, হ্যাঁ রে শৈলী, কি খবর? একদম আগের মতোই আছিস তো? এতদিন পর আসলি, খোঁজ খবর তো নিস না।
শৈলী কেবল হাসল, ঠোঁটের কোণে এক চিলতে ম্লান হাসি। ও বাড়ির অবস্থা জানোই তো ভাইয়া। তুমি কেমন আছো বলো তো? সমুদ্র হাসিমাখা মুখে বলল, যেমন দেখেছিস একদম ঝাঁকানাকা আছি। নো টেনশন। গতকাল সকিনার সাথে ব্রেকআপ হয়েছে বুঝলি। আজ তোকে বাড়ি রেখে আবারও সকিনের কাছে যাব। রাগটা ভাঙাতে হবে। এসব ব্রেকআপ আমি মানি না। শহর থেকে এসব ব্রেকআপ শিখে এসেছে, নইলে আমার ছন্টু মন্টু এসব জানতোই না। শৈলী একটু অবাক হয়ে তাকালো সমুদ্রের দিকে। ছেলেটা এতগুলো বছর পরও একই রকম আছে। তার এই প্রাণখোলা কথা, জীবন নিয়ে কোনো বাড়তি ভাবনা নেই, যেন সব কিছুই একটা সহজ খেলা ধুলার মতো। সকিনা ওই মেয়ে আবার রেগে গেল কেন? শৈলী কৌতূহলী গলায় বলল। সমুদ্র চোখ ঘুরিয়ে বলল, আরে কি একটা ভুজুং বাজুং কথা বলছিলাম। ওর ভালো লাগেনি বলে নাকি সিরিয়াসলি ওকে নিই না। এইটা কোনো কথা হলো? শৈলী এবার খিলখিল করে হেসে উঠল। তুমি আর সিরিয়াস? মানুষকে কি ভয় দেখাচ্ছ নাকি ভাইয়া? সমুদ্র একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, এই জন্যেই বলি, তুই না থাকলে আমাকে কেউ বুঝতে পারে না। কপট রাগ দেখিয়ে আবারও সমুদ্র বলল, আচ্ছা বাদ দে, তুই বল শহর থেকে এসে কেমন লাগছে? শৈলী চারপাশে তাকালো। কুয়াশায় মোড়া সুনামপুর বাজারটা এখনও অনেকটা আগের মতোই আছে, তবু কেমন যেন একটা অদ্ভুত অচেনা ভাব লেগে আছে তার চোখে। একটা দীর্ঘশ্বাস ফেলে বলল, ভালো লাগছে, আবার কেমন যেন অচেনাও লাগছে। মনে হচ্ছে সময় অনেক বদলে গেছে, অথচ সবকিছু একই রকম আছে। সমুদ্র কাঁধে হাত রেখে বলল, সময় তো বদলাবেই রে পাগলি, শুধু আমাদের জায়গা বদলায় না। তাই এখানে ফিরে এলে সবকিছু পুরনো মনে হয়। একটা মুহূর্তের জন্য শৈলী চুপ করে গেল। সময় কি সত্যি বদলে গেছে, নাকি শুধু সেই বদলে গেছে? সমুদ্র হঠাৎ বলল, যাই হোক, তুই দাঁড়িয়ে থাকিস না, ব্যাগটা দে, আমি নিয়ে নিই। চল বাড়ি গিয়ে অনেক আলাপ করব। তোকে মা দেখলে কেঁদে ফেলবে নিশ্চিত, আর বাবা তো ফিট খেয়ে পড়ে যাবে। চল আগে বাড়ি যাই। শৈলী একটু হাসল, তারপর ব্যাগটা সমুদ্রের হাতে দিয়ে তার সঙ্গে হাঁটতে শুরু করলো। সুনামপুরের বাতাসে তখনও সেই পুরনো পরিচিত গন্ধ ভাসছে, নস্টালজিয়ার মতো নরম, অথচ বাস্তবের চেয়েও বেশি জীবন্ত। হাঁটতে হাঁটতেই শৈলীর মনে উকি দিল নিশানের মুখটা। লোকটা কি খবর পেয়েছে? সে কি জানতে পেরেছে যে তার হিমরূপা আর তার কাছে নেই? সে এখন বহু দূরে।